বাংলাদেশের বর্তমান রাজনীতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই রাজনীতি মূলত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে আরো পিছনের দিকে নিয়ে যেতে পারে। কেননা বর্তমান সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতি করে তারা মূলত নিজেদের স্বার্থ ভিত্তিক রাজনীতি করে, যেখানে হওয়া উচিত ছিল যে আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট ভিত্তিক রাজনীতি করবো, অর্থাৎ দেশের জাতীয় স্বার্থে যা প্রয়োজন সেই রাজনীতি আমরা করতে চাই, যে আমাদের দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে অর্থনৈতিক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, ডিফেন্স বা যে কোনো সেক্টরে, শিক্ষা, চিকিৎসা, সকল দিক থেকে উন্নতি করবে। বিভিন্ন যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা শিক্ষা ক্ষেত্রে বা পাসপোর্ট ইন্ডেক্স বা যে কোনো ধরনের পিস ইন্ডেক্স, এই সবগুলোতে আমরা আসলে ধীরে ধীরে উন্নতি করব এবং আমাদের দেশকে উন্নয়নের একটি ভালো শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেখানে আমাদের দেশে অধিকাংশ মানুষ দরিদ্র এবং প্রায় 20%-এর নিচের মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি উন্নয়নমুখী রাজনীতি করা উচিত, বা দেশের যে স্বার্থ রয়েছে, দেশের মানুষকে একটা চরম দুর্ভোগ থেকে তুলে নিয়ে এসে একটা নতুন ভালো অবস্থান নিয়ে যাওয়া, এই জিনিসটি বাংলাদেশকে গুরুত্ব দেওয়া উচিত, যেটি বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত। একদিকে আমাদের প্রতিবেশী দেশগুলো যেমন উন্নয়ন করতেছে, বিশেষ করে চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো কন্টিনিউয়াসলি এই দেশগুলো তাদের রাজনীতির প্রেক্ষাপটকে পরিবর্তন করেছে। মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা এইদিকে তাইওয়ানের মতো দেশগুলো আসলে বলতে গেলে এতটা উন্নতি করে ফেলেছে, যা মূলত আমাদের ধরা ছোঁয়ার আগে বাইরে চলে যাচ্ছে। আমাদের কম্পিটিটর দেশ যদি আমরা ভিয়েতনামের দিকেও তাকাই তাহলে দেখতে পারবো তাদের যে ফাস্ট যে ডেলিভারি সার্ভিস রয়েছে, বিশেষ করে বিভিন্ন জিনিস রপ্তানির ক্ষেত্রে তাদের যে মেকানিজম সিস্টেম, তাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে, তারা যে পরিমাণে ইনভেস্টমেন্ট পাচ্ছে প্রত্যেক বছর, তা মূলত বাংলাদেশ আসলে ধরতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। বাংলাদেশের কি নেই আসলে একটা ভিয়েতনামের সাথে তুলনা করতে গেলে? আমাদের বড় একটা কোস্ট লাইন রয়েছে, বিশাল পপুলেশন রয়েছে, ভিয়েতনামের থেকেও বেশি পপুলেশন রয়েছে, এবং এই পপুলেশনকে ইউজ করতে গেলে আমাদের কাছে যে পরিমাণে ইউথ পপুলেশন রয়েছে বা হচ্ছে কম বয়সী পপুলেশন রয়েছে, তারা চাইলে প্রযুক্তিগত যে কোনো দিক থেকে আসলে উন্নয়ন করতে পারে, এবং তাদের নিজস্ব যে মেধাগত সক্ষমতা রয়েছে সেগুলোকে ব্যবহার করে ম্যানুফ্যাকচারিং খাতে ভিয়েতনামকে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য রাখে বাংলাদেশ। তো আমাদের যে জিনিসটি প্রয়োজন বর্তমান সময়ে একটা স্থিতিশীল অবস্থা, অর্থাৎ বাংলাদেশে যাতে একটা স্থিতিশীল পলিটিক্যাল কন্ডিশন থাকে, দলগুলো যত নিজেদের মধ্যে হরতাল, মারামারি এসব না করে বা দেশে অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি না করে বা অরাজকতা সৃষ্টি না করে আসলে একটা স্টেবল ভাবে দেশকে পরিচালনা করবে। ব্যবসা বাণিজ্যের স্কোপ কিভাবে বৃদ্ধি করা যাবে, একই সাথে দেশের অর্থনৈতিকভাবে স্টেবল রাখা যায়, বিভিন্ন ধরনের চোরাচালান বা অর্থ পাচারি সব বাদ দিয়ে বা দুর্নীতি বাদ দিয়ে যদি শুধুমাত্র দেশে একটা সুন্দর ব্যবসা কেন্দ্রিক পরিবেশ বা শিক্ষা কেন্দ্রিক পরিবেশ দান করতে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরিভাবে আসলে যা বাংলাদেশের যে বর্তমানে প্রাইভেট সেক্টর রয়েছে, যেভাবে বাংলাদেশের যে গভর্নমেন্ট সেক্টরও গ্রো করতেছে, এইগুলি যদি পলিসি সাপোর্ট দেওয়া হয় তাহলে বাংলাদেশ অবশ্যই খুব দ্রুত ভিয়েতনামকে টক্কর দেবে। এমনকি বর্তমানে বলতে গেলে চাইলে এর পরবর্তীতে বাংলাদেশ খুব দ্রুত এই দেশগুলোকে অতিক্রম করে দক্ষিণ এশিয়া অনেক বড় একটি অর্থনীতির দেশে পরিণত হবে। শুধু দক্ষিণ এশিয়া না, এই অঞ্চলে একটা শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হবে, সেই সক্ষমতা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের বর্তমানে জিডিপি গ্রোথ যেভাবে চলতেছে তা যদি আরেকটু বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে জিডিপিগত যে পরিবর্তন আসবে বা বাংলাদেশ ভবিষ্যতে প্রায় $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার যে স্বপ্ন দেখে সেটিও সম্ভব হবে 2035 সালের পূর্বেই। শুধুমাত্র দরকার একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, যেখানে আসলে ইনভেস্টররা ইনভেস্ট করতে চাইবে। একই দিকে বাংলাদেশের যে বেসরকারি উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে এন্টারপ্রেনিউররা রয়েছে, তারাও মূলত এই দেশে সুস্থভাবে তাদের ব্যবসা করতে পারবে। ব্যবসা ছাড়া বা হচ্ছে বিভিন্ন বড় ইনভেস্টমেন্ট ছাড়া, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছাড়া আসলে এই অঞ্চলে উন্নয়ন করা আসলে অনেকটাই অসম্ভব। কেননা এশিয়ার যদি আমরা উন্নয়নের গ্রাফ দেখি, চায়না থেকে শুরু করে ভিয়েতনাম, লাওস বা অন্যদিকে ইন্দোনেশিয়ার মতো দেশ, সবগুলো দেশ আসলে নিজেদের ম্যানুফ্যাকচারিং এবং রফতানিমুখী উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হতে সক্ষম হয়েছে। তো বাংলাদেশকে একই পাথ অনুসরণ করে বা একই পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় অবদান ম্যানুফ্যাকচারিং খাত থেকে আসতে হবে। যেহেতু বাংলাদেশ শুধুমাত্র গার্মেন্টস খাতেই প্রায় 80% মতো ম্যানুফ্যাকচারিং করে, তাই অন্যান্য যে খাতগুলো রয়েছে, যে খাতগুলোতে আমরা আসলে আনট্যাপ মার্কেট বলে থাকি, বিশেষ করে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে অ্যারোস্পেস, অ্যাভিওনিক্স বা আরো হাইটেক যে প্রকল্পগুলো রয়েছে, সেমিকন্ডাক্টরের মতো যে প্রকল্পগুলো রয়েছে, যেখান থেকে বাংলাদেশ বর্তমান সময় প্রায় $1 বিলিয়ন রফতানির একটা স্বপ্ন দেখতেছে। তাই এ ধরনের যে টেকনিক্যাল খাতগুলো রয়েছে বা হাইটেক খাত রয়েছে, বিশেষ করে ডিফেন্স টেকনোলজির ক্ষেত্রেও এই জিনিসগুলো বাংলাদেশকে খুব দ্রুত অগ্রসর হতে হবে। এর জন্য পরিবেশ সুন্দর রাজনীতির এবং নিজের দল কেন্দ্রিক স্বার্থ রাজনীতি বাদ দিয়ে দেশের ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন, তাদের ইন্টারেস্ট হতে হবে যে কোনোভাবে দেশের দলকে নয়, তাদের দলকে নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ বিএনপি, জামাত বা অন্য যে কোনো দল, এনসিপি বা যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের এই জিনিসটা সুস্থ রাজনীতির মাধ্যমে নির্ধারণ করতে হবে। তারা নিজেদের একটা দল ক্ষমতায় গেলে আরেকটি দলকে দমিয়ে রাখবে, আরেকটা দল ক্ষমতায় গেলে আরেকটি দলকে দমিয়ে রাখবে, এই নীতি থেকে বের হয়ে এসে একটা সুস্থ রাজনীতি করতে হবে, যার মাধ্যমে তারা যে দল বিরোধী দল থাকবে সে সরকার দলকে চাপ দিবে শুধুমাত্র দেশের স্বার্থের জন্য, যে দল সরকার দল থাকবে সে কাজ করবে শুধুমাত্র দেশের স্বার্থের জন্য। এই জিনিসটি বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনা, ইনশাআল্লাহ। বাই।